তো গাণিতিক প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই চ্যাপ্টারে এখন আমরা যেগুলো করব সেটা মূলত মাত্রা বের করা। আমাদের বইয়ে অনেক অনেক মাত্রা দেয়া আছে অলরেডি। প্রায় আমি যে বইটা দেখছি ওই বইটাতে প্রায় 60+ মাত্রা দেয়া আছে। তো এত মাত্রা তো বের করা সম্ভব না। তো যেহেতু প্রথমবার আমি আহ, আমি ভেবে নিচ্ছি যে তুমি প্রথমবার মাত্রা বের করতেছো, এবং সেইভাবেই আমি বেশ কয়েকটা মাত্রা এখানে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই কয়েকটা মাত্রা যদি তুমি পারো তাহলে আশা করা যায় তুমি আরো যত জায়গা থেকে যত ইকুয়েশন দেওয়া হোক সমস্ত ইকুয়েশনের মাত্রা তুমি বের করতে পারবে। তো তাহলে শুরু করা যাক। প্রথম আমরা যে মাত্রাটা বের করবো সেটা হচ্ছে বলের মাত্রা। খুবই সহজ। আমরা কি জানি? আমরা জানি ইফ, ওকে আমি একটু টাইটেল দিয়ে নিই। কিসের মাত্রা বের করব? বলের মাত্রা। আচ্ছা, বল এফ ইকুয়াল টু এম এ আমরা জানি। তাহলে এখন আমরা এফ এর মাত্রা বের করব। তাহলে এফ এর যেহেতু মাত্রা, তাহলে এফটা যাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এম এর মাত্রা মানে ম্যাসের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এবং ত্বরণ এ এর মাত্রা কি? এল টি ইনভার্স টু। ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু। এখন তুমি যদি ত্বরণের মাত্রাও না জানো তাহলে আমি এই পাশের ত্বরণের মাত্রাটা করে দেখাই। আমরা জানি কি ত্বরণ এ ইকুয়াল টু ভি বাই টি, বেগ বাই সময়। আবার বেগ হচ্ছে কি এস বাই টি। তাহলে বেগের ভি এর পরিবর্তে এস বাই টি বসাই দিলাম, এবং নিচে আছে আরেকটা টি। তাহলে কি হলো? এস বাই টি স্কোয়ার। এখন এর মাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে এস। এস হচ্ছে সরণ, সরণের মাত্রা কি? এল, যেহেতু সরণ একটা দূরত্ব তাহলে এটাকে আমরা লিখবো এল। এবং টি, টাইমের মাত্রা ক্যাপিটাল টি, এর উপরে আছে একটা স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় এল টি ইনভার্স টু। এবং এইটাই, এই যে এল টি ইনভার্স টু, এটাই মূলত আমরা এখানে সাবস্টিটিউট করছি, মানে এখানে বসাই দিছি। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যদি এফ এর মাত্রাটা একবারে লিখতে চাই, বা বলের মাত্রা, সেটা কি হবে? এম এল টি ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাজের মাত্রা। তাহলে আমরা এখানে লিখে নেই কাজ। একে আমরা কি দিয়ে প্রকাশ করি? একে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কাজের মাত্রা বের করব। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন তাহলে যদি ডাব্লিউ এর মাত্রা বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইফ এর মাত্রা ইন্টু এস এর মাত্রা। এফ এর মাত্রা এই মাত্র আমি পেয়েছি এম এল টি ইনভার্স টু, তো এটা আমি আর বের করতে গেলাম না। এম এল টি ইনভার্স টু, এবং এস এর মাত্রা কি? আর একটা এল। তাহলে আমি যদি একবারে লিখি এখন ডাব্লিউ এর মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ওকে, তাহলে এটা হচ্ছে কাজের মাত্রা। এখন আরেকটা বিষয় এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে কাজের মাত্রা, কাজের মাত্রা ডাব্লিউ এবং এনার্জির মাত্রা ই একই। অর্থাৎ এনার্জি এবং কাজের মাত্রা একই। কেন এনার্জি এবং কাজের মাত্রা একই কেন? এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমি যদি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে কাজের যে একক, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আবার এনার্জির একক কি? জুল। যেহেতু দুইটার একক সেম, তাহলে আমরা বলতে পারি দুইটার মাত্রাও সেম। মানে কাজ এবং এনার্জি একটা আরেকটাকে দিয়ে রিপ্লেস করা যায়। তুমি কত জুল কাজ করেছো এটা সমান তোমার কত জুল শক্তি খরচ হয়েছে। তো দুইটা আর কি একই, এবং এদের মাত্রাও সেম। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি এখানে লিখে দিলাম বলের মাত্রা এম এল টি ইনভার্স টু। অনেকের তোমাদের মনে হতে পারে যে এত মাত্রা আমি কিভাবে মুখস্থ করবো। এগুলো আসলে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট বের করাটা শেখো। এবং তুমি দেখবা যখন প্র্যাকটিস করবা তখন তোমার মাথার মধ্যে চলে আসছে যে কোনটার মাত্রা কি। আচ্ছা, তাহলে আমাদের কাজের মাত্রা গেল, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। এরপরে আমরা দেখব ক্ষমতার মাত্রা কি। তো আমরা ডান পাশেই করার চেষ্টা করি, এবং এখানে আমি লিখি কিসের মাত্রা আমরা দেখতে চাচ্ছি? ক্ষমতা বা
পাওয়ারের মাত্রা কি সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা জানি ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু ডাব্লিউ ওভার টি, মানে একক সময় কৃত কাজকেই তো ক্ষমতা বলা হয়। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো এখন খুবই সহজ, পি এর মাত্রা তুমি কিভাবে বের করবে? পি ব্র্যাকেটের মধ্যে এরপরে ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ এর মাত্রা আমি এইমাত্র পাইলাম এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, বাম পাশে দেখো। তাহলে আমি যদি এটা বসাই দিই এখানে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই টি, সময়ের মাত্রা আবার টি, তাহলে আমাদের এটা কি আসলো? এটা আসবে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তাহলে এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। এরপরে আমরা দেখতে চাই চাপের মাত্রা কি। তো আমি এখানে একটু লিখে নিই, চাপ বা প্রেসার। প্রেসার এর মাত্রা কি আমরা দেখতে চাই। তো আমরা জানি যে প্রেসারকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু এফ বাই এ। তো এখন আমরা যদি প্রেসারের মাত্রা বের করার চেষ্টা করি সেটা কিভাবে হবে? পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হচ্ছে ফোর্স এবং ফোর্সের মাত্রা হচ্ছে তোমরা জানো এখন এম এল টি ইনভার্স 2। এবং এই যে এ এর মাত্রা কি? এ এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। কেন এল স্কোয়ার? এ হচ্ছে এরিয়া, এবং এরিয়া কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য একটা ডিস্টেন্স, প্রস্থ আরেকটা ডিস্টেন্স, মানে দুইটা এল গুণ আকারে আছে। তো আমি একবারে লিখে দিতে পারি এখানে এল স্কোয়ার। তাহলে এই যে প্রেসারের মাত্রাটা তাহলে কি হয়? এখানে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে একটা এল নিচে থাকে, তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2, এটাই তো আমাদের চাপের মাত্রা। এরপরে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে তাপের মাত্রা কি। তো এটা খুব ইন্টারেস্টিং, এখানে আগে একটু লিখে নেই তাপ। এখন এখানে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে একটু লিখি, তাপ ইকুয়াল টু শক্তি। তাপ এক ধরনের শক্তি, তাহলে তাপের যে মাত্রা সেটা হবে অবশ্যই শক্তির মাত্রার সমান। তাহলে আমরা এখানে একটু আগে শক্তির মাত্রা কি পেয়েছিলাম? কাজের মাত্রার সমান এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এই যে তাপের মাত্রা, এটাকেও আমরা এভাবেই লিখতে পারি যে তাপ এর যে মাত্রা সেটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরপরে কোনটা দেখা যায়, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চার্জের মাত্রা। তো আমি ডান পাশে করে নিচ্ছি এটা। তো আমরা কিসের মাত্রা দেখবো? চার্জ। চার্জকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এবং কিউ ইকুয়াল টু আই টি, তড়িৎ প্রবাহ ইনটু সময়। এখন তোমরা যদি এই সূত্র অলরেডি না জানো আপাতত মেনে নাও, আর যদি জানো তাহলে তো খুবই ভালো। তো আমরা যদি কিউ এর মাত্রা বের করতে যাই সেটা হবে কিউ ইকুয়াল টু আই এর মাত্রা, মানে তড়িৎ প্রবাহের মাত্রা কি? অ্যাম্পিয়ার। ওই যে 60টা যে মৌলিক রাশি ছিল ওইখানে অবশ্যই তুমি পড়ছো, যদি মনে না থাকে ওই 60টা মৌলিক রাশির যে ছক আছে ওইখান থেকে দেখে নিতে পারো। আই এর মাত্রা মানে তড়িৎ প্রবাহের মাত্রা এ, এবং সময়ের মাত্রা তো টি। তাহলে আমরা যদি একসাথে লিখি কিউ এর মাত্রা সেটা হবে এ টি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু পরেই লাগবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভব শক্তির মাত্রা কি। তো আমি এটা ডান পাশেই করে ফেলি। আমরা কি দেখতে যাচ্ছি? বিভব শক্তির মাত্রা। বিভব শক্তির মাত্রা, আচ্ছা শক্তি লাগবে না, বিভব শক্তি, এটার মাত্রা আমরা দেখতে যাচ্ছি। তো বিভব শক্তি এর সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখানে ডাব্লিউ হচ্ছে কাজ এবং কিউ হচ্ছে চার্জ। এখন ডাব্লিউ এর যে মাত্রা সেটা আমরা জানি এখান থেকে, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে এটা এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আমরা একটু আগে করে আসছি এটা। তো আমি এখানে যদি ডাব্লিউ এর পরিবর্তে লিখে দেই এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এবং কিউ এর মাত্রা এই মাত্র আমরা বের করলাম সেটা কি ছিল? এ টি। এখন আমরা যদি একটু কাটাকাটি দেওয়ার চেষ্টা করি, কিছুই তো কাটাকাটি যাচ্ছে না,
তাহলে আমাদের ভি এর মাত্রা কি হয়, সরি আমি একবারে মাত্রা বসিয়ে দিয়েছি, তোমরা এইভাবে অবশ্যই দিবা না, তোমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। যাই হোক আমি এখানে লিখতেছি, একবারে যদি ভি এর মাত্রা আমরা এখানে লেখার চেষ্টা করি সেটা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 3 এ ইনভার্স, এটাই তো হবে নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের বিভব শক্তির মাত্রা। এভাবে তোমরা বিভব শক্তির মাত্রা বের করবে। তাহলে দেখো খুবই সহজ, জাস্ট 60টা মৌলিক রাশির যে মাত্রা সেটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু যে কোনো সূত্র তোমার জানা থাকলে সেই সূত্র অনুযায়ী তোমরা যে কোনো ভৌত রাশির মাত্রা বের করতে পারছো। আমার মনে হয় না আর কোনো মাত্রার অঙ্ক তোমাদের করানোর দরকার আছে, তারপর আমি আরো কয়েকটা করাবো। তো এভাবে আসলে আমরা এই জিনিসগুলো সলভ করব, আশা করি বুঝতে পেরেছো। এখন এরপরে আমরা যে মাত্রাটা দেখবো সেটা হচ্ছে রোধ। তো আমি যদি ডান পাশে লিখি, রোধের মাত্রা আমরা জানতে চাচ্ছি এখন। রোধ যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তোমরা ওহমের সূত্র থেকে জানো ভি ইকুয়াল টু আই আর, আশা করি তোমরা এটা জানো। আর এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু ভি ওভার আই। এখন আমরা যদি আর এর মাত্রা বের করতে যাই সেটা কি হবে, সেটা হবে আর ইকুয়াল টু ভি এর মাত্রা, ভি এর মাত্রা এই মাত্র আমরা বের করলাম, কোথায় সেটা, এই যে এখানে ভি এর মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 3 এ ইনভার্স। তো এটা যদি আমরা এখানে একটু বসাই দেই, এখানে বসাই দিলাম এম এল স্কয়ার টি ইনভার্স 3 এ ইনভার্স উপরে, এবং নিচে কি, নিচে হচ্ছে আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের মাত্রা কি এ, তাহলে আমি জাস্ট এখানে এ বসাই দিলাম। তাহলে আমরা পাচ্ছি যে আর এর মাত্রা এটা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 3 এ ইনভার্স 2, এটা হচ্ছে রোধের মাত্রা বা রেজিস্ট্যান্সের মাত্রা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিবাহিতার মাত্রা। তোমরা কি জানো পরিবাহিতা কাকে বলা হয়? যদি না জানো, পরিবাহিতার সূত্র হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু পরিবাহিতা জিনিসটা লিখে নিই, পরিবাহিতা এটা, এটাকে অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়, আমি এখানে সিগমা দিয়ে প্রকাশ করলাম পরিবাহিতাকে। পরিবাহিতা ইকুয়াল টু 1/r, যেখানে আর হচ্ছে রোধ। দেখো এইমাত্র আমরা আর এর যে মাত্রা সেটা বের করলাম, তাহলে আর এর যে মাত্রা আসছে পরিবাহিতার মাত্রা হবে ঠিক তার উল্টো, অর্থাৎ 1 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা বলতে পারি সিগমা বা পরিবাহিতার যে মাত্রা সেটা হবে এম ইনভার্স এল ইনভার্স 2 টি কিউব এ স্কয়ার। দেখো জাস্ট একটা আরেকটার উল্টা, আমি যদি এখানে দেখাই, এই যে এখানে আর এর যে মাত্রা আমরা পেয়েছিলাম পরিবাহিতার মাত্রা ঠিক তার উল্টো, এভাবেই আসছে, জাস্ট আমরা উল্টাই দিছি যেহেতু সিগমা ইকুয়াল টু 1/r। এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। আমি একটু যদি লিখে নিই, মহাকর্ষীয় ধ্রুবক যাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, এটার মাত্রা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা জানি যে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ওভার ডি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এখন আমরা যদি জি এর মাত্রা বের করতে চাই তো জিটাকে আমরা এক পাশে নিয়ে আসবো এবং বাকি যে টার্ম গুলো আছে সেটাকে অন্য পাশে নিয়ে যাব। তো জি ইকুয়াল টু এফ ডি স্কয়ার ওভার m1 m2। এখন আমরা জি এর মাত্রা বের করব, তো জি এর মাত্রা তাহলে কি হবে, জি ইকুয়াল টু এফ এর মাত্রা, এফ এর মাত্রা কি ছিল এম এল টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 2 ইনটু ডি হচ্ছে একটা ডিস্টেন্স, সুতরাং এর মাত্রা এল, উপরে আছে একটা স্কয়ার, সেই স্কয়ারটা দিয়ে দিলাম, আর নিচে দুইটা এম, তাহলে এম ইনটু এম দিতে পারো অথবা এম স্কয়ারে দিতে পারো, যেটা ইচ্ছা হয়। আচ্ছা তো এখন দেখো এখানে একটা এম তো কাটাকাটি যায়,
আর তো কিছু কাটাকাটি যায় না, তাহলে আমরা এখন বসিয়ে দেব এখানে। এটা হবে হচ্ছে এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1, এটা হবে হচ্ছে আমাদের জি এর মাত্রা বা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এখন আরেকটা বিষয় যেন কনফিউশন কাজ না করে এখানে, যে মনে করো এই কনফিউশন তো কাজ করার কথাই না, তারপর আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে আমি লিখেছি এল কিউব টি ইনভার্স টু এম ইনভার্স, কিন্তু এটাকে কিন্তু এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু এভাবেও লেখা যায়। এটা তো গুণাকারে আছে, তাই না? তো এদের অবস্থান পরিবর্তন করলে তো কোনো সমস্যা হবার কথা না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, অনেকটা এরকমই, কিন্তু আশা করি তোমরা এখন বের করতে পারবে, তারপর আমি দেখাচ্ছি। তাহলে আমরা কি বের করতে যাচ্ছি এখন? এখন আমরা বের করতে যাচ্ছি হচ্ছে কুলম্বের ধ্রুবক। এটাকে আমি সি দিয়ে প্রকাশ করলাম, সাধারণত সি দিয়েই প্রকাশ করা হয়। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কুলম্বের ধ্রুবকে বের করার জন্য যে সূত্রটা আমরা বের করি বা ইউজ করি, সেটা হচ্ছে F ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কিউ বড় হাতের দেয় অনেকে, আর এর জায়গায় ডি দেয় অনেকে, সমস্যা নেই। তো আমরা যদি সি এর মাত্রা বের করতে চাই, সিটাকে একপাশে নিয়ে আসি, এফ আর স্কোয়ার ওভার Q1 Q2। এখন দেখো, আমরা যদি সি এর মাত্রা বের করতে চাই, সি কে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, এরপরে এফ এর মাত্রা এম এল টি ইনভার্স 2 ইনটু আর স্কোয়ার, মানে হচ্ছে এল স্কোয়ার। আশা করি তোমরা এখন এগুলো খুবই ভালোভাবে বুঝতে পারতেছো। এবং কিউ এর মাত্রা একটু আগে আমরা বের করছি, সেটা হচ্ছে এটি। তো আমরা যদি এখানে লিখে দেই এ টি ইনটু এটি, এখন যদি এটাকে একটু কাটাকাটি দাও, একটু ক্যালকুলেশন করো, তাহলে তো জিনিসটা বের হয়ে আসবে। যেমন এটা কি আসে? তাহলে এটা আসে হচ্ছে এম এল কিউব টি ইনভার্স 4 আসে, আর এদিকে এ ইনভার্স 2 আসে, এ ইনভার্স 2। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবকের যে মাত্রা, সেটা হচ্ছে এটা কি, সেটা এম এল কিউব টি ইনভার্স 4 এ ইনভার্স 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রা বের করার চেষ্টা করব। তো আমি একটু ডান পাশে এটা লিখি। আমরা তাহলে কি বের করবো এখন? বোলজম্যান কনস্ট্যান্ট, বোল্টম্যান কনস্ট্যান্ট, এটাকে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে কে। বোলজম্যান কনস্ট্যান্টকে কে দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা বোলজম্যান কনস্ট্যান্ট বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু কেটি। তোমরা যদি এই সূত্র অলরেডি না জানো, সেটা হচ্ছে এই সূত্র তোমরা কেমিস্ট্রিতে পাবে, আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা এই সূত্র পাবে। যাই হোক, তো এখান থেকে আমরা যেহেতু কে এর মাত্রা বের করতে চাচ্ছি, সুতরাং আমরা কেটাকে একপাশে নিয়ে আসবো। তাহলে থাকে কে ইকুয়াল টু পিভি ওভার টি। এখন পি কে আমরা ভাঙতে পারি, পি হচ্ছে কি এখানে প্রেসার, তো পি এর পরিবর্তে লিখতে পারি আমরা এফ বাই এ ইন্টু ভি বাই টি। এখন আমরা যদি কে এর মাত্রা বের করি, সেটা হচ্ছে কে ইকুয়াল টু এফ, এর মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এবং নিচে আছে এ, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, একটু আগে আমি এর ব্যাখ্যা দিছি। এবং এদিকে ভি, কি এখানে? ভিটা কিন্তু ভলিউম। অনেকে এখানে ভিটাকে ভেলোসিটি ভেবে ভুল করে, ভিটা কিন্তু ভলিউম। তাহলে ভলিউম কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবং তাহলে এখানে কয়টা লেন্থ আসছে? 3টা লেন্থ আসছে, এল ইন্টু এল ইন্টু এল। তাহলে এটা কি হবে? এল কিউব। আর নিচে হচ্ছে টি, কি? টি কিন্তু টাইম না, টি হচ্ছে টেম্পারেচার। এবং টেম্পারেচারের যে মাত্রা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে থিটা। তাহলে এখন যদি আমরা এখানে লিখে দিই কে এর মাত্রা কি হবে, দেখো কে এর মাত্রা হবে
কে ইকুয়াল, যদি কাটাকাটি দেই একটু, সেটা হচ্ছে দেখো এই এল স্কোয়ার এল কিউব কেটে একটা এল থাকে, আর তো কিছু কাটাকাটি যায় না, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স, তাই তো থাকে নাকি? আরেকবার একটু মিলাই, এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বোলজম্যান কনস্ট্যান্টের যে মাত্রা সেটা। তো আশা করি তোমরা বোলজম্যান কনস্ট্যান্টের যে মাত্রা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপির পরিবর্তনের যে মাত্রা সেটা আমরা বের করার চেষ্টা করব। তো সেটা যদি বের করার চেষ্টা করি, এখানে আমরা লিখব এনট্রপির পরিবর্তন। এটা হচ্ছে, এটাকে ডেল এস দিয়ে প্রকাশ করা হয়, এবং এনট্রপির ভ্যালু কখনো বের করা যায় না, এনট্রপির পরিবর্তনের ভ্যালু আমরা বের করতে পারি। তো এটাও তোমরা যখন থার্মোডাইনামিক্স পড়বে তখন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এইটা আমরা যে সূত্রের মাধ্যমে বের করি সেটা হচ্ছে ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। তো আমি যদি এটা এখানে লিখি একটু, ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। এখানে ডেল কিউ এটা কি? এটা হচ্ছে তাপের পরিবর্তন। আমি যদি এখানে একটু লিখে দেই, ডেল কিউ হচ্ছে তাপের পরিবর্তন, পরিবর্তন। এখন তাপের মাত্রা আমরা এইমাত্র একটু আগে জেনেছি, তাপের পরিবর্তনের মাত্রা আর তাপের মাত্রা কিন্তু একই। তাপের পরিবর্তনও তো এক ধরনের তাপ, মানে মনে করো তাপের ইনিশিয়াল তাপ ছিল হচ্ছে 5 জুল, ফাইনাল তাপ হচ্ছে 3 জুল, তাহলে তাপের পরিবর্তন কত জুল? 2 জুল, মানে পরিবর্তন হয়েছে 2 জুল। তো সেটাও তো একটা জুল এককে যাচ্ছে, যেহেতু জুল এককে যাচ্ছে তাহলে তাপের পরিবর্তনও একটা তাপ। তাহলে এটাই, এখন আমরা যদি এনট্রপির পরিবর্তনের মাত্রা বের করতে চাই সেটা হবে ডেল এস, এটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে ডেল কিউ কি? তাপের মাত্রা, এটা আসবে, সেটা কি ছিল আমরা একটু আগে বের করেছিলাম, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর নিচে হচ্ছে এটা টেম্পারেচার, টেম্পারেচারের যে মাত্রা সেটা হচ্ছে থিটা। তাহলে এনট্রপির পরিবর্তনের যে মাত্রাটা আমরা পাই সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স। এটা হচ্ছে এনট্রপির পরিবর্তনের মাত্রা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এর মাত্রা কি। তো আমি যদি একটু লিখে নেই, আমরা দেখব মোলার গ্যাস ধ্রুবক এর মাত্রা, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো এখানে যদি আমরা এটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। এই সূত্র আশা করি তোমরা জানো, না জানলে পরে অবশ্যই জানবা যখন সামনের চ্যাপ্টারগুলো পড়বা। তো এখান থেকে আমরা আর এর মাত্রা বের করব, তাই আমরা আর এক পাশে নিয়ে এসে অন্যগুলা অন্য পাশে নিয়ে গেলাম, সেটা হয় হচ্ছে আর ইকুয়াল টু পিভি বাই এন টি। এখন পি কে আমরা আবার এফ বাই এ লিখতে পারি যদি চাই, বা পি এর মাত্রা যদি তোমার মনে থাকে একবারেও বসাই দিতে পারো। তো আমি লিখলাম এফ বাই এ পি এর পরিবর্তে, এবং বাকি থাকে আর ভি বাই এন টি, এটা বাকি থাকে। এখন আমরা যদি আর এর মাত্রা বের করতে যাই সেটা হচ্ছে আর ইকুয়াল টু এফ এর মাত্রা, সেটা কি ছিল? এম এল টি ইনভার্স টু ইন্টু ভি এর মাত্রা, ভিটা কি এখানে? ভি হচ্ছে ভলিউম, তাহলে এটা হবে এল কিউব, এবং নিচে আছে এ, এই হচ্ছে এখানে এরিয়া, সুতরাং এটা হবে হচ্ছে এল স্কোয়ার। আর এন, এনটা কি? পদার্থের পরিমাণ, এবং পদার্থের পরিমাণের মাত্রা কি? ওই যে 60টা মৌলিক রাশির যে ছক ছিল সেখানে এটা দেয়া আছে মোল। কোন মোল? এমওএল নাকি এমওএলই? এমওএল, মাত্রা হয় সবসময় এমওএল এবং একক হয় এমওএলই। আশা করি তোমাদের এটা মনে আছে। তাহলে আমি এখানে লিখি এমওএল। আর টি যেটা টেম্পারেচার, এটার যে মাত্রা সেটা হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে থিটা দিলাম। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এখানে এই এল স্কোয়ার এবং এল কিউব কাটাকাটি যে একটা এল থাকে, আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স টু মোল ইনভার্স থিটা ইনভার্স, রাইট? মোল ইনভার্স থিটা ইনভার্স। তো এটা হচ্ছে আমাদের
মোলার গ্যাস ধ্রুবক আর এর যে মাত্রা সেটা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাপ ধারকত্বের মাত্রা। তাহলে এখানে যদি আমরা একটু লিখে নেই, আমরা দেখবো এখন তাপ ধারকত্ব এর মাত্রা। তাপ ধারকত্বকে আমরা প্রকাশ করি সি দিয়ে, এবং আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু সি ডেল থিটা। যেহেতু আমরা সি এর মাত্রা বের করব, সি কে এক পাশে নিয়ে আসি, অন্য পাশে থাকে কিউ ওভার ডেল থিটা। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে তাপ, আর তাপ হচ্ছে এক ধরনের শক্তি। যেহেতু এটা একটা শক্তি, তাহলে এখানে শক্তির মাত্রা বসে যাবে। তাহলে সি এর মাত্রা যদি আমরা বের করি সেটা হবে, শক্তির মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আমরা এটা বের করতে জানি কিভাবে বের করে। আর নিচে হচ্ছে থিটা। থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনের মাত্রা হচ্ছে তাপমাত্রার যেটা মাত্রা সেটা, এবং সেটা কি? থিটা। আচ্ছা, তোমরা যদি না বুঝো এটা একটু লিখে দিই এখানে। এটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার পরিবর্তন। এখানে ডেল থিটা দিয়ে তাপমাত্রার পরিবর্তন বোঝায়। আচ্ছা, তাহলে সি এর যেটা মাত্রা সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের তাপ ধারকত্বের মাত্রা। এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কি। আমরা যেটা দেখতে চাই সেটা প্লাঙ্কের ধ্রুবক, এবং এটাকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। এর সূত্র হচ্ছে, বা এটা বের করতে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে E ইকুয়াল টু এইচ এফ। ই ইকুয়াল টু এইচ এফ। এখন ই কি? ই হচ্ছে এখানে শক্তি, আর এফ কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো আমরা যদি এইচ এর মাত্রা বের করতে চাই সেক্ষেত্রে এইচ এক পাশে নিয়ে আসলাম, অন্য পাশে থাকে ই বাই এফ। এখন ই এর যে মাত্রা সেটা কি? ই যেহেতু এনার্জি, এনার্জির মাত্রা কি ছিল? এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ছিল। আচ্ছা, আর এফ কি? তোমার যদি মনে না থাকে এখানে একটু লিখে দেই। এফ ইকুয়াল টু 1/t। তুমি জানো এটা, মানে 1 বাই সময় বা পর্যায়কাল। আর পর্যায়কাল যেহেতু টি পর্যায়কাল, তাহলে এটার মাত্রা কি হবে? টি হবে। পর্যায়কাল কি এক ধরনের সময় না? তাহলে এফ এর মাত্রা কি হবে? টি ইনভার্স। তাহলে এখানে আমি দিয়ে দিই এটা টি ইনভার্স, টি ইনভার্স। তাহলে দেখো এখানে এইচ এর মাত্রা তাহলে কি আসে? আলটিমেটলি এইচ এর মাত্রা যেটা আমরা পাই সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 1। কাটাকাটি গেলে টি ইনভার্স 1 থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবকের বা মাত্রাহীন রাশির উদাহরণ দিতে বলা হয়েছে। তো তোমাদের যদি পরীক্ষায় আসে যে মাত্রাহীন রাশির উদাহরণ দাও এবং দেখাও যে ওই রাশির কোনো মাত্রা নেই, তাহলে তোমরা কি করবে সেটা আমরা দেখব। আমি যদি এখানে একটু লিখে নেই, মাত্রাহীন রাশি। এখানে 3টা মাত্রাহীন রাশি এখানে তোমাদেরকে দেখাবো, আরো মাত্রাহীন রাশি হতেই পারে। তো প্রথমে যে মাত্রাহীন রাশি দেখাবো সেটা হচ্ছে পয়জনের অনুপাত। আমি যদি লিখি পয়জনের অনুপাত, তো এটাকে আমরা সাধারণত সিগমা দিয়ে প্রকাশ করি, আর অনেক কিছু দিয়ে প্রকাশ করা যায়। আমি এখানে সিগমা দিয়ে প্রকাশ করলাম। তো পয়জনের ধ্রুবক সিগমা ইকুয়াল টু কি? এর সূত্র হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। এখন পার্শ্ব বিকৃতি মানে পাশ দিয়ে যেটুকু বিকৃতি হচ্ছে সেটা কি? সেটা তো একটা লেন্থ। তো এটার যে মাত্রা সেটা কি? এল। আর দৈর্ঘ্য বিকৃতি সেটাও তো একটা লেন্থ, এটার মাত্রাও এল। তাহলে এল এল কাটাকাটি যায় এবং থাকে কি? 1 থাকে, এবং যখন 1 থাকে তখন এর কোনো মাত্রা নেই। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পয়জনের অনুপাত সিগমা একটি মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। তো এরকম আরো মাত্রাহীন রাশি হতে পারে, যেমন যদি বলি প্রতিসরণাঙ্ক।
যদি আমি এখানে লিখি প্রতিসরণাঙ্ক, তোমরা যদি সূত্রটা জানো তাহলে খুবই ভালো, না জানলে তোমরা পরবর্তীতে জানবে। সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক, সেটার সূত্র হচ্ছে এভাবে প্রকাশ করা হয়, এ মিউ বি ইকুয়াল টু সিএ ওভার সিবি। এখন সিএ, এই সি কি? সি হচ্ছে ভেলোসিটি। আমি যদি এখানে একটু লিখে দিই, সি হচ্ছে ভেলোসিটি, মানে এখানে এই মাধ্যমে ভেলোসিটি সিএ এবং বি মাধ্যমে ভেলোসিটি সিবি, কিন্তু দুইটাই তো ভেলোসিটি। এখন যদি আমরা এইটার মাত্রা বের করার চেষ্টা করি, সেটা কি হবে? এ মিউ বি ইকুয়াল টু সিএ। সিএ যেহেতু এই মাধ্যমে ভেলোসিটি, তাহলে এর মাত্রা হবে ভেলোসিটির মাত্রা, সেটা কি? এল টি ইনভার্স, যেটা ভেলোসিটির মাত্রা, আর নিচে তো আরেকটা ভেলোসিটি, তাহলে এর মাত্রা হবে এল টি ইনভার্স। তাহলে কি থাকে? 1। সুতরাং আমরা বলতে পারি প্রতিসরণাঙ্ক একটি মাত্রাহীন রাশি। তাহলে এটা আরেকটা মাত্রাহীন রাশি। লাস্ট আরেকটা মাত্রাহীন রাশি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে সমতলিক কোণ, যেটা তোমাদের বইতে আছে, তো এটা চলে আসতে পারে। সমতলিক কোণ, এটাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। তাহলে আমি এখানে লিখলাম, এটা যে সূত্র সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো এখন দেখো, এটার যদি মাত্রা তোমরা বের করতে চাও, তাহলে থিটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম বৃত্তচাপ। মনে করো একটা বৃত্ত, এর মধ্যে একটা চাপ যদি তুমি নাও, মনে করো এই চাপটা তুমি নিলা, এটা কি? এটা মূলত একটা দৈর্ঘ্য, একটা লেন্থ। এটা একটা লেন্থ না, তাহলে এর মাত্রা কি হবে? এল হবে। আবার ব্যাসার্ধ, তুমি যদি ব্যাসার্ধ নাও এই বৃত্তটারই, মনে করো এখান থেকে এখানে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ হচ্ছে আর, এটাও তো একটা দৈর্ঘ্য, তাহলে এটার যে মাত্রা হবে সেটা কি হবে? এল হবে না? এলই তো হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে বৃত্তচাপের মাত্রা হবে এল এবং ব্যাসার্ধের মাত্রা হবে এল। তাহলে কাটাকাটি গেল, তাহলে কি থাকলো? 1 থাকলো। তার মানে এটাও একটা মাত্রাহীন রাশি। তাহলে তোমরা লিখতে পারো সমতলিক কোণ একটি মাত্রাহীন রাশি। আমি আর লিখলাম না। তো এভাবে তোমরা 3টা মাত্রাহীন রাশি পেলে, এবং পরীক্ষায় আসতে পারে যে মাত্রাহীন রাশির উদাহরণ দাও। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এগুলো মাত্রাহীন রাশি, এবং এটার সূত্রও মনে রাখতে হবে। বের করে যদি দেখাইতে পারো তাহলে তো আরো ভালো, যদি লাগে। তো এইভাবেই হচ্ছে তোমরা এই যে মাত্রা আমরা বের করলাম, যে কোনো রাশির, যে কোনো ভৌত রাশির মাত্রা তোমরা বের করতে পারবে। তোমাকে তোমাদের বইতে কয়েক শত সূত্র আছে। এখন আমি কি তোমাকে সবগুলো সূত্রের মাত্রা বের করে দেখাবো, বা তুমি কি সবগুলো সূত্রের মাত্রা বের করবে? কোনো দরকার নেই। তুমি হচ্ছে মাত্রাটা কিভাবে বের করে এটা জানবে, এবং পরীক্ষায় যে কোনো সূত্রের মাত্রা যদি বের করতে বলে তুমি সেটা বের করে দিতে পারবে। তুমি এইখানে যে কটা প্র্যাকটিস দেখাইলাম, এই প্র্যাকটিস কয়টাই তুমি যদি করো, তাহলে আই থিঙ্ক তোমার জন্য এনাফ, এর বেশি দরকার নেই। তো তোমাদের মাত্রা রিলেটেড যত প্রবলেম করানো লাগবে তা মোটামুটি শেষ। এখন আমরা কয়েকটা একটু ট্রিকি লেভেলের কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যেগুলো করলে তোমার প্রিপারেশনটা আরো ফুলফিল হবে। বেশি না, খুবই কম, 2-3টার মতো প্রবলেম আমরা দেখব। তো লেটস স্টার্ট। এই যে আমরা ছিলাম এখানে আমাদের স্লাইডে, গাণিতিক সমস্যা। তোমার যদি মনে না পড়ে বা তুমি যদি না জানো, তাহলে হয়তো তুমি প্রথম লেকচারটা দেখোনি কোনো কারণে। তোমার যদি মনে হয় যে ওইটা দেখা উচিত প্রথম লেকচারটা, তাহলে তুমি দেখে নিতে পারো, লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, আমি যদি পরবর্তী স্লাইডে যাই, দেখো এটা চট্টগ্রাম বোর্ডে 2015 সালে আসছিল। এটাকে এখানে বলা হয়েছে বলের এককে মৌলিক এককে প্রকাশ করো। এটা তো তুমি পারো এখন, কারণ এটা তো আমি করিয়েছি একটু আগে। এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এর যে একক সেটা হবে কি? এম এর একক এবং এ এর একক, এম এল টি ইনভার্স 2। এটা তুমি পারো না? একটু আগে আমি করালাম না এটা? এই যে বলের একক আমি একটু আগে করেছি, এটাই তো মূলত বলের একককে মৌলিক এককে প্রকাশ করা। এই যে ফর্মুলাটা বা এই যে ইকুয়েশনটা, এটা।
তো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে এসেছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, এবং এটা আসলে একজন ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বা এই ম্যাথটা আমি আর করালাম না, যেহেতু এর আগে করিয়েছি। পরের স্লাইডে যদি আমরা যাই, সেখানে দেখো এখানে একটা কাজ দেয়া আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে হিসাব করো এক্স ওয়াই জেড এই তিনটি ভৌত রাশির একক যথাক্রমে কেজি, মিটার পার সেকেন্ড কিউব, কেজি পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এটা আমরা অন্য একটা স্লাইডে করার চেষ্টা করব, যেখানে লেখা যায়। আমি যে স্লাইড করছি ওখানে লেখা যায় না। ওকে, দেখো এখানে প্রশ্নটা লেখা আছে, আর একবার পড়ি। এক্স ওয়াই এবং জেড এই তিনটি ভৌত রাশির একক যথাক্রমে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, কেজি সেকেন্ড ইনভার্স এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আরবিট্রারি ইকুয়েশন ধরে নেব, মানে একটা ইকুয়েশন যেটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটা ধরে নিব। পরে ওই ইকুয়েশন ব্যবহার করে আমরা অ্যাকচুয়াল ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি করব, শুরুতে ধরি। তো মনে করি এখানে লিখব ধরি এক্স ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। এখানে কে কি, এখানে কে ইকুয়াল টু মাত্রাহীন ধ্রুবক, যার কোনো মাত্রা নেই, আমরা ধরে নিলাম। এখন এ কি, এ এবং বি কি, এ এবং বি হচ্ছে সংখ্যা সূচক। আমি যদি লিখি সংখ্যা সূচক, মানে কি, মানে এই যে এ এবং বি এরা সংখ্যা, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটা যে কোনো কিছু হতে পারে, যেমন 0 হতে পারে, 1 হতে পারে, -2 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। যেমন তুমি দেখো এইখানে এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হয়, ওয়াইটা এখান থেকে ভেনিশ হয়ে যায়। ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত, 1। বা এর ভ্যালু যদি 0 না হয়ে 1 হয় তাহলে শুধু ওয়াই থাকে। তো কি হবে সেটা আমরা মাত্রার মাধ্যমে পরবর্তীতে দেখব, কিন্তু কোনো একটা সংখ্যাসূচক এখানে এ এবং বি আকারে আছে, এটা আমরা মেনে নিলাম। এখন এক্স এর যে ইউনিট এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড কিউব। তাহলে এক্স এর মাত্রা কি হবে, এক্স এর যে মাত্রা হবে সেটা হবে কেজি। মানে কি, কেজি মানে হচ্ছে এটা হচ্ছে ভরের একক, তার মানে এটার মাত্রা হবে এম, এবং এম স্কোয়ার মানে মিটার স্কোয়ার, এটার পরিবর্তে মাত্রা হবে এল স্কোয়ার। আর সেকেন্ড এটার যে মাত্রা হবে সেটা হচ্ছে টি, আর আছে ইনভার্স 3, তাই তো? তাহলে এক্স এর মাত্রা এটা আমরা পাইলাম। ওয়াই এর মাত্রা কি, তাহলে ওয়াই এর মাত্রা হবে হচ্ছে এম টি ইনভার্স, এটাই তো হবে, যেহেতু এখানে কেজি পার সেকেন্ড। এবং জেড এর যে মাত্রা সেটা কি হবে, জেড এর মাত্রা হবে হচ্ছে, জেড এর একক কি দেয়া আছে, এখানে দেয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার কি, লেন্থ, তাহলে এর মাত্রা হবে এল পার সেকেন্ড স্কোয়ার, তাহলে টি ইনভার্স 2। তাহলে এটা হবে আমাদের জেড এর মাত্রা। এখন বাকি অংশটুকু আমি হচ্ছে ডান পাশে করে ফেলতেছি, এই পার্টটুকু আমি মুছে দিচ্ছি, কারণ এটুকু তো আমি বোঝানোর জন্য তোমাদেরকে দেখিয়েছি। তো আমি এখানে একটা রেড লাইন ড্র করি। এরপরে এখন আমাদের কি করতে হবে, আমরা যে একটা ইকুয়েশন ধরেছি ওই ইকুয়েশনে যদি আমরা এই মাত্রাগুলো বসিয়ে দেই তাহলেই কিন্তু এ এবং বি এর মান আমরা পেয়ে যাব। এবং এ এবং বি এর মান যদি আমাদের এই ধরা ইকুয়েশনে, এই যে ইকুয়েশনটা আমরা ধরেছি এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল যে ইকুয়েশন সেটা পেয়ে যাব। তাহলে চলো সেটা করা যাক। শুরুতে আমরা কি করব, আমরা ধরা ইকুয়েশনে মাত্রাগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স এর পরিবর্তে আমরা বসাবো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 ইকুয়াল টু, কে এর কি কোনো মাত্রা আছে, কে এর কিন্তু কোনো মাত্রা নেই। আমরা শুরুতেই বলেছি কে একটা মাত্রাহীন ধ্রুবক, যেহেতু কে এর কোনো মাত্রা নেই সেহেতু আমরা এখানে কোনো মাত্রা বসাবো না। এরপরে আছে ওয়াই, ওয়াই এর মাত্রা হচ্ছে এম টি ইনভার্স, আমরা লিখেছি এখানে, তাহলে এম টি ইনভার্স, এর উপরে কি আছে, একটা এ আছে। এবং জেড, জেড হচ্ছে এল টি ইনভার্স 2, তাহলে এল টি ইনভার্স 2, এর উপরে আছে বি। এখন যদি আমরা একটু গুণ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এম টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার মাইনাস এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার -2b।
এখন আমরা যদি একটু গুণ করে দেই তাহলে কি থাকে, তাহলে থাকে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার মাইনাস a মাইনাস 2b থাকে। মানে আমি একসাথে লিখলাম, এবং বাম পাশে তো যেটা ছিল সেটাই থাকে, সেটা হচ্ছে কি m l স্কয়ার t ইনভার্স 3। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে মাত্রা সমীকৃত করি তাহলে কিন্তু আমরা এর এবং বি এর ভ্যালু পেয়ে যাব। যেমন আমি যদি এখানে দেখাই, দেখো বাম পাশে এম এর যে মাত্রা সেটা কি ছিল, সেটা হচ্ছে 1, এবং ডান পাশে এম এর মাত্রা হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু 1। আবার বাম পাশে এল এর মাত্রা 2, দেখো আমি নিচে একটা দাগ দিলাম 2 এর নিচে, এবং ডান পাশে এল এর মাত্রা বি। সুতরাং আমরা বলতে পারি বি ইকুয়াল টু 2। এখন আমরা যদি এই এ এবং বি এর মান আমরা আমাদের প্রথম যে ধরে নেওয়া ইকুয়েশন সেখানে বসিয়ে দিই তাহলে তো আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে সেটা বসানো যাক। আমাদের ইকুয়েশনটা কি হবে, তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার এ, আর এ মানে কি 1, তাহলে 1 জেড টু দি পাওয়ার বি, বি মানে কি 2। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড স্কয়ার, এটাকে আমরা বলতে পারি আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমরা স্লাইডে ফিরে যাই। দেখো এই ম্যাথটা আশা করি তোমরা পারবে। এখন আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যদি বল এফ, দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। তাহলে চলো আমরা যেখানে ম্যাথ করব সেখানে যাই। এই যে ম্যাথটা এখানে দেয়া আছে, তো এখানে বলকে কিন্তু মৌলিক রাশি হিসেবে ট্রিট করা হয়েছে। আমরা জানি বল কোনো মৌলিক রাশি না, কিন্তু এখানে বলা হয়েছে বলকে মৌলিক রাশি হিসেবে ধরে নেওয়ার জন্য। তাহলে বলকে কিন্তু ml t ইনভার্স 2 লেখা যাবে না, বলকে এফই লিখতে হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন। কারণ আমরা লেন্থকে কি ধরে নিয়েছিলাম, লেন্থ একটা মৌলিক রাশি যখন ধরে নিয়েছিলাম তখন লেন্থের মাত্রা ধরে নিয়েছিলাম এল। তাহলে এফ বা ফোর্স বা বল যদি মৌলিক রাশি হিসেবে ধরে নিই তাহলে বলের মাত্রা তখন কি হবে, শুধু এফ হবে। যখন যৌগিক রাশি হবে, আসলে তো এটা যৌগিক রাশি, তখন ml t ইনভার্স 2। কিন্তু এই স্পেসিফিক্যালি এই সূত্রে যেখানে বলে দেয়া আছে যে বল একটা মৌলিক রাশি, সেখানে কিন্তু ml t ইনভার্স 2 হবে না, সেখানে বলের মাত্রা fই হবে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে একটু কমেন্ট করে জানাও, আমি আরো ডিটেইলে বলবো। কিন্তু আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কারণ এখানে দেখো বলেই দেয়া আছে যে বল একটা মৌলিক রাশি যদি হয় তাহলে কি হবে। আচ্ছা, তাহলে বল এখানে মৌলিক রাশি, দৈর্ঘ্য মৌলিক রাশি এবং সময় মৌলিক রাশি। আমাদেরকে ভরের মাত্রা নির্ণয় করতে হবে এর সাপেক্ষে। এটা খুবই সহজ। তাহলে আমরা যাই। তাহলে আমরা জানি কি বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ, তাহলে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এটা আমরা জানি। আচ্ছা, এখন বলের মাত্রা আমাদের এখানে কি দেয়া আছে, এফ দেয়া আছে, এটা একটা মৌলিক রাশি, তাহলে আমরা এভাবেই লিখবো, চেঞ্জ করব না। এবং ভরের মাত্রা আমাদের লাগবে, আমরা জানি না ভরের মাত্রা কি, মনে করো, তাহলে এটাকে এভাবে রেখে দিলাম। ইন্টু ত্বরণ, ত্বরণ হচ্ছে কি এস বাই টি স্কোয়ার, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হবে এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 লিখতে তো কোনো সমস্যা নেই, কেন, কারণ এখানে তো দৈর্ঘ্য এবং সময় এরা দুজনেই মৌলিক রাশি আলাদা আলাদা ভাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যদি লিখে দিই, জাস্ট ভরটাকে বাম পাশে নিয়ে আসবো, অন্যগুলা ডান পাশে নিয়ে যাব, তাহলে কি থাকে এফ ওভার এল টি ইনভার্স 2। সুতরাং আমরা এখানে লিখতে পারি, এখানে লিখে দিই, সেটা হচ্ছে এফ এল ইনভার্স টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভরের মাত্রা স্পেসিফিক্যালি এই ম্যাথে, যেখানে বল, দৈর্ঘ্য এবং সময় এরা হচ্ছে মৌলিক রাশি। তো এভাবে হচ্ছে এই ম্যাথটা তোমরা সলভ করবে যদি পরীক্ষায় আসে, এটা কিন্তু আছে তোমাদের বইয়ে। আচ্ছা, তারপরে দেখি পরবর্তী স্লাইডে কি করেছি আমি। এরপরে পরের যে ম্যাথটা, সেটা এখন আসলে যে ম্যাথগুলো এগুলো তোমরা সবই পারবে, মানে নিয়ম সব দেখানো হয়ে গেছে, জাস্ট প্র্যাকটিসের জন্য আর 2-3টা ম্যাথ করাবো এই। তাহলে দেখো, এটা তোমাদের বইতে আছে। নিউটনের সূত্র অনুসারে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ v ইকুয়াল টু রুট ওভার পি বাই ডি। এখানে পি ইকুয়াল টু গ্যাসীয় চাপ এবং ডি ইকুয়াল টু ঘনত্ব। মাত্রা বিবেচনায় সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। যেহেতু বইতে আছে তাই নিলাম আর কি। তো ম্যাথটা করার চেষ্টা করি।
তো কিভাবে আমরা আমরা এটা প্রুভ করব বা যাচাই করব যে সমীকরণটা সঠিক কিনা? যদি বাম পাশের মানে লেফট হ্যান্ড সাইডের এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান হয় তাহলে এই সমীকরণটি সঠিক, আর যদি মাত্রা সমান না হয় তাহলে এই সমীকরণটি ভুল, তাই তো? তাহলে আমরা বাম পাশে কি আছে দেখি। এখানে লিখি আমি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটার মাত্রা হচ্ছে, এটা কি বেগ, বেগ যেহেতু বেগের মাত্রা আমরা জানি lt ইনভার্স 1, একবারে লিখে দিলেই কিন্তু হবে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি আছে √p/d, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু √p/d। এখন p হচ্ছে প্রেসার। এখন মনে করো প্রেসারের মাত্রা তোমার মনে নেই, আমার নিজেরই মনে নেই, কিন্তু আমরা তো জানি যে, আমি এই পাশে করি, p ইকুয়াল টু F/A, এটা আমরা জানি কিনা? জানি। এখন এফ এর বা ফোর্সের মাত্রা আমার মনে আছে, যদি মনে না থাকে F ইকুয়াল টু m দিয়ে তুমি বের করে নাও। আমার মনে আছে সেটা হচ্ছে m/L/T ইনভার্স 2, তাই তো? আর এ হচ্ছে এরিয়া, যেটার মাত্রা হচ্ছে L², তাই তো? আচ্ছা, হাতের লেখা না বুঝলে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন তাহলে এখানে একটা এল কাটাকাটি যায়, তাহলে একটা এল থাকে, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের থাকে কি m/L ইনভার্স T ইনভার্স 2, তাহলে এটাই তো আমাদের প্রেসারের মাত্রা। তাহলে √p/d, তো আমরা রুট দিলাম এবং p এর জায়গায় আমরা কি বসাবো? m/L ইনভার্স 1 T ইনভার্স 2, m/L ইনভার্স 1 T ইনভার্স 2। আচ্ছা, এরপরে নিচে হচ্ছে ঘনত্ব ডি, ঘনত্বকে রো দিয়েও প্রকাশ করা হয়, এখানে ডি দিয়ে প্রকাশ করছে, তো আমরা ডি লিখলাম। ঘনত্ব ডি ইকুয়াল টু বা রো ইকুয়াল টু কি? m/v, তাই না? m/v, ম্যাস বাই ভলিউম। এখন ম্যাসের যে মাত্রা সেটা তো এমই, আর ভলিউম ভি এর যে মাত্রা সেটা কত? L3। তাহলে এটা কত হয়? m/L ইনভার্স 3 হয়, তাই না? তাই তো? তাহলে এখন এটা এখানে বসাই দাও, m/L ইনভার্স 3। এখন দেখো কিছু কাটাকাটি যায় কিনা এখানে। আমি একটু ভিন্ন কালি দিয়ে কাটাকাটি দেওয়ার চেষ্টা করি। এম এম তো কাটাকাটি যায়, এল ইনভার্স এবং এল ইনভার্স 3 কাটাকাটি গেলে এল ইনভার্স 2 থাকে, আর টি ইনভার্স 2 কাটাকাটি যায় না। তো আমি যদি সামনে লিখি এখন √, কি থাকে এখানে? টি ইনভার্স 2 বাই এল ইনভার্স 2, এটাই তো থাকে। নিচের যে টি ইনভার্স 2 আছে এটা যদি উপরে নিয়ে আসি তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে L² টি ইনভার্স 2, আর উপরে যে একটা রুট ছিল বা সাথে যে রুট ছিল সেটা তো থাকবেই। এখন যদি আমি নিচে করার চেষ্টা করি, মনে করি এখান থেকে করার চেষ্টা করি, যেহেতু জায়গা নেই, দেখো L² কে রুট করলে তাহলে তো রুট এবং স্কোয়ার কাটাকাটি যায়, তা তো তোমরা জানো রুট এবং স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে তো এল থাকে, আর এখানে কত থাকে? টি ইনভার্স 1 থাকে, তাই না? এটা এই ক্যালকুলেশন কি তোমরা বুঝতে পেরেছো কিভাবে টি ইনভার্স 1 হয়? মানে √t ইনভার্স 2 ছিল, তো এটাকে লেখা যায় √1/t² লেখা যায়, আর এখন স্কোয়ারের রুট কাটাকাটি গেলে হয় হচ্ছে 1/t, এটাকে লেখা যায় টি ইনভার্স 1। তো এটাই হচ্ছে করা হয়েছে এখানে। আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে এখন আবার দেখাই, এই যে জিনিসটা, এই জিনিসটা মূলত তোমাদের এই যে এখানে দেখানো হয়েছে, এই যে এখানে এটাই করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং নিচে লিখি মাত্রা বিবেচনায় সমীকরণটি সঠিক, এভাবে লিখবে তোমরা পরীক্ষায়। মাত্রা বিবেচনায় বিবেচনায় সমীকরণটি ক হয়নি, এখান থেকে করণটি সঠিক, তাই তো? তাহলে এটা তোমরা লিখবে, তোমাদের উত্তর হয়ে গেল। এটা কিন্তু তোমাদের বইতে আছে, এর জন্য আমি করালাম, খুবই সহজ ম্যাথ। পরে যেটা আছে সেটা যদি দেখাই, দেখো এটাও তোমাদের বইতে আছে। এটা হচ্ছে মাত্রা বিবেচনায় দেখাও যে নিচের সমীকরণটি সঠিক। সমীকরণটি কি? Fs ইকুয়াল টু হাফ অফ mv² মাইনাস হাফ অফ mu²। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মাত্রা কি সেটা দেখার চেষ্টা করি। শুরুতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে দেখো, Fs।
এফ এর মাত্রা কি এম এল টি ইনভার্স টু, তাই না? এম এল টি ইনভার্স টু। আর এস এস হচ্ছে সরণ, সরণের মাত্রা কি এল। তাহলে আমরা যদি গুণ করি তাহলে যেটা পাই এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটাই তো পাই, তাই না? আচ্ছা, আমাদের ডান পাশে দুইটা টার্ম আছে, তো আমাদের প্রত্যেকটা টার্মের মাত্রা সমান হতে হবে, তাই না? আমাদের নিয়ম কি ছিল? নিয়ম ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মাত্রা তো সমান হতেই হবে। যদি একাধিক টার্ম থাকে তাহলে প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা ভাবে মাত্রা সমান হতে হবে। তাহলে আমি যেটা করতে পারি এখানে, মনে করো আমি রাইট হ্যান্ড সাইড দিলাম, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টার্ম আছে, দুইটা। তো আমি এটাকে রাইট হ্যান্ড সাইড ওয়ান দিলাম নিচে বোঝার জন্য। প্রথম টার্ম কি হাফ অফ এম ভি স্কোয়ার। তো হাফ তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো মাত্রা আমরা বিবেচনা করব না। তাহলে আর বাকি কি থাকে? আর বাকি থাকে এম ভি স্কোয়ার, তাই তো? তাহলে এম হচ্ছে ম্যাস, ম্যাসের মাত্রা এম, ক্যাপিটাল এম। আর ভি, ভি হচ্ছে বেগ, ভেলোসিটি। ভেলোসিটির মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান। তাহলে এল টি ইনভার্স ওয়ান। আর ভি এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে সেই স্কোয়ারটা উপরে পড়ে যাবে এখানে। আচ্ছা, এখন যদি আমরা স্কোয়ারটা এখানে ক্যালকুলেশনে আনি তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাহলে এটা আসলো। এখন আরো তো একটা টার্ম আছে, সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইড টু দেই। রাইট হ্যান্ড সাইড টু ইকুয়াল টু, দেখো তো এখানে কি, এটা হচ্ছে হাফ অফ এম ইউ স্কোয়ার। হাফ একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আগেই বাদ। আর এম হচ্ছে ম্যাস, তাহলে ম্যাসের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। আর ইউ, ইউ কি আদিবেগ, আদিবেগও তো একটা বেগ, তাহলে এটার এটার যে মাত্রা হবে সেটা তো আগের বেগের মাত্রাই হবে, এল টি ইনভার্স ওয়ান এর হোল স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু পেলাম। এখন দেখো এই যে তিনটা মাত্রা আমরা ক্যালকুলেশন করে পেলাম, তিনজনই কিন্তু সমান। যেহেতু তিনজনই সমান সেহেতু মাত্রা বিবেচনায় দেখানো যায় যে নিচের সমীকরণটি বা উদ্দীপকে দেওয়া সমীকরণটি সঠিক। এটা একটু বাংলায় লিখবে, এখানে আমি লিখলাম না, হ্যাঁ। আচ্ছা, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে হাতে কলমে কাজ। একটি সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি মাত্রা সঙ্গতিপূর্ণ কিনা এটা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখানোর চেষ্টা করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এখানে দেখো, আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড, এখানে তো টি আছে। টি হচ্ছে কি দোলনকাল। দোলনকাল কি এক ধরনের সময়, তাই না? দোলনকাল বলতে কি বোঝায়? একটা, মনে করো এখানে একটা সিম্পল পেন্ডুলাম আছে। সিম্পল পেন্ডুলামটা এই পাশ থেকে এই পাশে যে আবার এই পাশে আসতে কত সময় লাগলো, মানে একটা সময় তো বুঝায়, তাই না? আর সময়ে যদি বুঝায় সেটার মাত্রা কি হবে? ক্যাপিটাল টি হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইডের যে মাত্রা সেটা ক্যাপিটাল টি। তাহলে রাইট হ্যান্ড সাইডের মাত্রা আমরা দেখি এটার সাথে মিলে কিনা। রাইট হ্যান্ড সাইড দিলাম ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি। এখন এই যে টু পাই, টু পাই তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মাত্রা কি আমরা নিব না? কনস্ট্যান্টের তো মাত্রা হয় না ওইভাবে, মানে এইখানে হয় না, টু পাই এর কোনো মাত্রা নেই, এই জন্য আমরা মাত্রা নিলাম না। মাত্রা নেই মানে কি? মাত্রা নেই মানে হচ্ছে মাত্রা ওয়ান। তোমাদের কি মনে আছে যখন মাত্রাহীন রাশি বা মাত্রাহীন রাশির মাত্রা বের করেছি তখন কিন্তু মাত্রা ওয়ান আসছিল। আর যখন মাত্রা ওয়ান আসছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে এটার কোনো মাত্রা নেই, মানে যেটার মাত্রা নাই সেটার মাত্রা আসলে ওয়ান। তো আমরা ওইটা আসলে বসাই না, তো আমি এখান থেকে এটা মুছে দিলাম। তাহলে আর কি বাকি থাকে? বাকি থাকে রুট ওভার এল বাই জি। তো রুটের জন্য একটা রুট দিলাম। আর এল, এল হচ্ছে কি লেন্থ, লেন্থের যে মাত্রা সেটা হবে ক্যাপিটাল এল। আর জি, জি হচ্ছে কি এক ধরনের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু। তাহলে এখানে লিখি এল টি ইনভার্স টু। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে কাটাকাটি দেই তাহলে দেখো এই যে এল এবং এই যে এল কাটাকাটি যায়। তাহলে থাকে কি আমাদের এখানে থাকে হচ্ছে রুট ওভার ওয়ান ডিভাইডেড বাই টি ইনভার্স টু, এটাই তো থাকে। তাহলে এখন টি ইনভার্স টু কে যদি উপরে নিয়ে আসি তাহলে টি স্কোয়ার থাকে, আর স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, তাহলে কি থাকে আলটিমেটলি? থাকে হচ্ছে টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমরা বলতে পারি যে এটা সঙ্গতিপূর্ণ। একটি সরল, আমাদের প্রশ্নটা ছিল একটি সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি মাত্রা সঙ্গতিপূর্ণ কিনা।
তো নিচে লিখবা যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং এই যে সম্পর্কটি এটি সঙ্গতিপূর্ণ। এরপরে একটা ইকুয়েশন বা একটা রিলেশন তোমাদেরকে জেনে নেওয়া খুব জরুরি এখানে। সেটা হচ্ছে আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, কিন্তু বলের আরেকটা একক আছে, সেটা হচ্ছে ডাইন। তো অনেক সময় তোমাদের পরীক্ষায় বলের যে ইউনিট সেটা ডাইন ইউনিটে দেওয়া থাকে এবং সেটাকে নিউটনে কনভার্ট করতে হয়। তো এই কনভার্টটা কিভাবে তোমরা করবে আজকেই জেনে নাও। এটা ভবিষ্যতে আরো অনেক চ্যাপ্টারে তোমাদের লাগবে। সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখে রেখেছি 1 নিউটন সমান 1 লাখ ডাইন। সোজা কথা, 1 নিউটন সমান 1 লাখ ডাইন। দেখো তো এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 নিউটন সমান 1 লাখ ডাইন। আর এমসিকিউতে যদি চলে আসে যে নিউটন কোন ধরনের একক, তাহলে বলবা এসআই একক বা এসআই পদ্ধতিতে আমরা নিউটন একক ব্যবহার করি, আর সিজিএস পদ্ধতিতে আমরা ডাইন একক ব্যবহার করি। এটা তো দেখো, এই যে ডাইন এবং নিউটনের কনভার্সনের সূত্রটা পড়ালাম, এখান থেকে তোমাদের বইয়ে একটা সমস্যা আছে বা প্রবলেম আছে, সেটা হচ্ছে একটি বস্তুর উপর 50 নিউটন বল ক্রিয়া করলে ওই বলের মান ডাইন এককে প্রকাশ করো। তো খুবই সহজ, আমরা এখানে কি দেখেছি, 1 নিউটন সমান 1 লাখ ডাইন। তো 1 নিউটন সমান যদি 1 লাখ ডাইন হয়, তাহলে 50 নিউটন সমান কত ডাইন? এটা তো ঐকিক নিয়ম, জাস্ট পারবে। এভাবে তুমি লিখতে পারো যদি পরীক্ষায় আসে। ওইভাবে আসলে সিকিউতে আসবে না, আসলে এমসিকিউতে আসতে পারে। তো আমরা যদি লিখি তারপরও করার জন্য, এভাবে আমরা জানি, কি জানি, 1 নিউটন ইকুয়াল টু 1 লাখ ডাইন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ইয়েস, ডাইন। সো 50 নিউটন সমান কত? 50 ইন্টু 1 লাখ ডাইন, তাই না? তাহলে যেটা আসবে তত ডাইন। তো এভাবে তোমার এই প্রবলেমটা তোমাদের বইতে ছিল, এজন্য করে দিলাম আর কি। তাহলে এরপরে হচ্ছে পরিমাপের ত্রুটি বা এরর্স ইন এক্সপেরিমেন্ট। এই পরিমাপের ত্রুটি, এই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আমাদের এই প্রথম অধ্যায়ের যে তৃতীয় লেকচার সিরিজ সেটাতে দেখব, এবং সেটার লিংক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিবে অবশ্যই। থ্যাংক ইউ আজকে এই ভিডিওতে, কিন্তু অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও দেখবে, কারণ পরিমাপের ত্রুটি দিয়ে তোমাদের এমসিকিউ আসবে, মেডিকেলে তো অবশ্যই এমসিকিউ আসবে, এখান থেকে এইচএসসি তেও একটা দুইটা চলে আসতে পারে এমসিকিউ। এবং তো জিনিসটা আর কি জানা থাকা ভালো এবং খুবই ইন্টারেস্টিং, সেটা আমরা পরবর্তী লেকচারে পড়বো।